আজ 2টা দিন ধরে রাস্তায় ফুতফাতে নির্ঘুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরও এখানে একজন কেউ পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না, সেটা আর সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে বেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম, এমন সময় পিছন দিক থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠল। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। বেশ সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছি, এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠল, কিরে, কখন থেকে তোকে ডাকছি, শুনছিস না কেন? তানভীর স্কুল কালের ফ্রেন্ড। পিছনে দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার চোখ তো কপালে উঠে গেল। আরে, এত তানভীর স্কুল কালের ফ্রেন্ড! আল্লাহর অসীম দয়া, এই তানভীরই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তা মুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত, আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুতফাতে থাকতে হচ্ছে। এই দিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পাইনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চাই না। আল্লাহ রহমতে তোকে যখন পেয়েই গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত। আমি কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় আসলি, এসে তার ও আবার ফুতফাতে থাকছিস? সত্যিই করে বলতো, অসময়ে ঢাকা আসার কারণ কি? তানভীর, আসলে ঢাকায় আমি আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম। দোস্ত, দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি। তানভীর, চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না। রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এইটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুডই ছিল না। কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলছে যেটা মুখে আনাই পাপ। বেসের পর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব। টিসি নিয়ে চলে ও আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না। যার দারুণ আজ নিয়ে প্রায় 2 দিন ফুতফাতে নির্ঘুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা একটা বিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত, না করিস না। আমি আরে মামা, এত চাপ নিবার কিছুই নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময়ে তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। তানভীর, কেন? আমি বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি। কিন্তু মেয়েটা আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম অকারণেই মিসবিহেভ করত। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না। সবার সঙ্গেই হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসার নামে শব্দে মেয়েটি প্রতারিত হলো বেশ, তখন থেকে ছেলেদের একদমই সহ্য করে না। তাই তোকে ও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়ে, তার সামনেই যাবি না। তানভীর, আচ্ছা ঠিক আছে, যাব না। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানভীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হই না। তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানভীরকে বলল,
তোমার সঙ্গে ওকে, বাড়িওয়ালার স্ত্রী? আন্টি, ও আমার বেস্ট ফ্রেন্ড রনি। গ্রাম থেকে এসেছে, এখন আমার সঙ্গেই থাকবে। আর আন্টি, ও যেহেতু আমার সঙ্গেই থাকবে তার ভাড়াটা ও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। তানবীর: আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিকমতো দিতে হইবে, নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে। বাড়িওয়ালার স্ত্রী: জি আচ্ছা আন্টি। তানবীর: প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানবীরের সুপারিশ করাই বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানোর দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানবীর বলে উঠল, দোস্ত তোর ফোনটা দে তো। তানবীর: আমার ফোন মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। ফোন দেখিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, চার্জে লাগা দরকার আছে। তানবীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই টেবিল বইনে এই নাম্বার থেকে 1000টা কল প্লাস মেসেজ, ফোন যেন ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন: ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আই, তোকে ছাড়া পুরা বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আই না ভাই প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা। তারপর এটা: তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আই, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজম হই না। এখন তুই বাসায় নেই, দুদিনের কেমন জানি অন্ধকার নেমে আসছে, বাবা মা তাদের মুখে হাসি, কোনো আভা নেই। সবসময়ই বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে, তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়তে লাগল। তারপর কোনো কিছু না ভেবে সেই মেসেজটি রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ। এইটুকু লিখে টেবিল বইনে নাম্বারে সেন্ড করলাম। বেশ সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কল আসতে লাগলো। কল কেটে দিবার পরও কল আসতে লাগলো দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো, আমি। ভাই তুই কই আসছিস? তানিশা কান্না করে বলল। আর হ্যাঁ, তানিশার ফোন নাম্বারটাই টেবিল বইনে লিখে সেভ করে রেখেছিলাম। সরি, কে আপনার ভাই? ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতেই হই তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করেন। রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা ওপাশ থেকে বলতে লাগল, তুই 2 দিন হই বাড়ি ছেড়েছিস, আর 2 দিনেই তোর শূন্যতা পুরা বাড়ি ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনো সিয়াল দেখতে পারতাম না। সারাক্ষণই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস, তবুও আমাকে কিছু দেখতে দেসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণই সিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই। এখন তাকেই শুধু খুব মিস করছি। প্লিজ চলে আই না ভাইয়া, তানিশা কান্না করে বলল। নীরবে শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি। তুই না হৃদিতাকে অনেক ভালোবাসতি, সে তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি মা বাবাকে বলছি তারা হৃদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আই ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হেলো হেলো। তানিশা হেলো হেলো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম। এবং যেই সিমটা ভাঙতে যাব অমনি তানবীর এসে বলতে লাগল, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমন ও তো পারে সিমটা আবার তোর প্রয়োজনে লেগে গেল, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। তানবীর: হ্যাঁ তাই তো, সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো। কখন কি প্রয়োজনে পড়ে যায় তা বলা খুব মুশকিল। এসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম।
তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড ঘেঁটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গা দেখার কৌতূহলটাও একটু বেশি, তাই কোনো বনিতা না করে ছাদে পড়ন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজে বলে উঠল, এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? বাড়িওয়ালার মেয়েটি রাগ করে বলে উঠল। পিছন ফিরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেই বেশি সুন্দরী। ওই হেলো, ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? বাড়িওয়ালা মেয়েটি চিৎকার মেরে বলল। বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, জি মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া। আমি তো ছাদে কেন আসছিস? বাড়িওয়ালা মেয়ে নিশ্চুপ। আমি কি হলো, কথা বলছিস না কেন? বাড়িওয়ালার মেয়ে সরি, ভুল হয়ে গেছে, আর ছাদে আসব না আমি। আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। বাড়িওয়ালার মেয়ে জি আচ্ছা, মনে থাকবে। আমি তারপর ওখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনেই এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করল। কি সাংঘাতিক মেয়েরে বাবা, আমাকে চিনে না জানে না, আর আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করল। না, এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এইদিকে তানিশার বাবা মাও ভালো নেই, যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিশাও বাড়িতে তার বাবা মার মুখে বিষণ্ণতার প্রতিছবি লেগেই থাকে দেখে মন খারাপ হবার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওই সব গালি না দিত। কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারল না। তবে তারও এখন অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলছে ক্ষমা চাওয়ার জন্য। তারা যখন বুঝতে পারছে নির্দোষ একজন মানুষ যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করল, কিন্তু প্রকৃত পক্ষে সে তো অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হল। এটা যার সঙ্গেই হক না কেন মেনে নিবার কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার, তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনত না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হল। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেকে নাড়া দিয়ে উঠছে তাদের। কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন আবেগ ছাড়া কিছু না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। দোস্ত, বাড়িওয়ালার মেয়ের নামটা কি বলতো? তানবীরকে উদ্দেশ্য করে বললাম। বাড়িওয়ালা মেয়ে নাম শুনে তুই কি করবি? তানবীর: আরে ভাব ধরছিস কেন, বলতে বলছি বল। আমি বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার দ্বিতীয় বর্ষ পড়ছে। তানবীর: দোস্ত, তুই যা বলছিস একদম রাইট। দেখতে কিন্তু বলিউডের নায়িকাদের ও হার মানাবে, কিন্তু তার আচরণ একটুও ভালো না। বিকালে একটু ছাদে ঘুরতে গেলাম তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করল, দোস্ত যা বলার মতো না। আমি আগেই বলছিলাম বাড়িওয়ালা মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না। মেয়েটা কোনো ছেলেইকে সহ্য করতে পারে না।
আমিই তো আজ প্রায় ৩-৪ মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলছে। আচ্ছা বাদ এসব কথা, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। তানবীর: কি কাজের কথা বল। আমি: ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস, সেটাতেই তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ ভালোই চলবে। তানবীর: দোস্ত আমার কোনো সমস্যা নাই। তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই, তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। আমি: দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি খাওয়াতে পারবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো। তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। তানবীর নিজেকে কিছুটা নীচ মনে করে বলল। আরে দোস্ত কি সব আবুল তাবুল বলছিস? তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক। তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি। তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস এতেই অনেক। এছাড়া আমাকে তো কদিন পর এমনি চাকরি করতে হতো। আমি: আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরিটা বিষয়টা কনফার্ম করছি। তানবীর এই বলে ফোন বাহিরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন? তানবীর: ধন্যবাদ বন্ধু, আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরের অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাব। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্নে করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2টা দিন হয়তো থাকতে হবে, বেশ রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো, তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করল। আমি তো আর ছোট বাচ্চা না যে তার ইশারা করে কি বলল সেটা বুঝব না। তারপর ওখানে থেকে বাহিরে চলে আসলাম। রাস্তায় ফুতফাতে 2টা দিন নির্ঘুমে কাটাইতে হইছে। কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তায় ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চাইনি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি। ঢাকা শহরের উপকার করলে একমাত্র তুই করেছিস। তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না দোস্ত। এইটু বলে থেমে গেলাম। আরে সবাই কি বন্ধুর বিপদের পাশে থাকতে পারে? পারে না, তারা শুধু সুসময়ে বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন, তারা আত্মীয়স্বজনরা তাদের বাসায় থাকবে তারা সেটা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেই। তোর বেলা তাই হয়েছে। আচ্ছা যাই হক, এখন রাত প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি, খাবার খেয়ে ঘুমিয়ে পড়। তানবীর: ওকে দোস্ত। আমি তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রক্ষেপই নেই। বারবার শুধু কাকাই কাকিমা তানিশা তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেইনি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে নিমিষেই সব কেমন জানি উল্টো পাল্টা হয়ে গেল। তানিশা কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল।
ভালো থেকো তোমরা। তোমাদের আমি আমার বাবা মা মতোই ভালোবাসি। আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙ্গালো তানবীরের ডাকে। দোস্ত উঠো, রেডি হয়ে নে, বসো, ফোন করেছিল আজকেই তোকে নিয়ে যেতে বলছে তানবীর। ওকে, রেডি হচ্ছি। তারপর তানবীর সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সাধারণত বড়লোকই আসে, রেস্টুরেন্ট দেখেই বুঝাচ্ছে। তানবীর একটা ভদ্রলোক লোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই লোকটা ও আমাকে চাকরি দিতে অমত পোষণ করল না। চাকরিটা হয়ে গেল। মাস শেষে স্যালারি নির্ধারিত করল 15,000 টাকা। এ দিয়ে মাশাল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানবীরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত চল আজ হাজির বিরিয়ানি খাবো। আমার কাছে টাকা নাই, আরেকদিন খাওয়ামুনে। তানবীর, আরে ধুর, আমি তোকে খাওয়াবো। হাজার হক চাকরি নিয়ে দিলই, ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে। চল। রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম থালা ঝুলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করলাম, রাতে বাহিরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করে উঠলাম, দোস্ত গেটে তালাবদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টায় বাজে নাই। এর মধ্যে তারা গেটে লাগিয়ে ঝুলিয়ে দিল। এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেই। মেয়েটা বদমেজাজি প্লাস মিচকা শয়তানি। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছে। এই বলে তানবীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণের পরেই বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরর বলতে লাগল, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয়ো না প্লিজ। আরোহী মাঝে মধ্যেই গেটের তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেই। বাড়িওয়ালা আঙ্কেল, আরোহী এসব কেন করেন? আরোহী চাই না এই বাসাতে কেউ ভাড়া থাকুক। তোমরাদের ও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানবীর আমার কাছে পূর্বে পরিচিত ছিল, যার দারুণ তাকে আর না করতে পারেনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছেই রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেই তো তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের অপাশ থেকে চাবিটা তানবীরের হাতে দিল। তারপর রুমে চলে গেলাম। অপরদিকে, তানিশা, তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? হৃদিতা, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করছিলি। সেই দিন আমিও বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলছি, তোর এই খ্যাত মার্কা চেহারায় কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু একটাই কথা বলছিলে, একদিন হৃদিতাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। রনি, সেদিন থেকে তোর পিছনে ও কাঁঠালের আঠায়ের মতো 2টা বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলই না। তাহলে একবার ভাব তার জিদটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে, তারপর আমি খেতে পারবো। সবসময়ই এমন প্যারাই দিত। হৃদিতা, বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন। চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করত যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানত না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে সব বলছি যে তুই আমাদের রক্তের কেউ না। অনেক জ্বালিয়েছি, সেবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা।
ও তাই করল, আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিসগুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে সেটা তোকে বলে বুঝতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে হৃদিতার যেন হৃদয় রক্তক্ষরণ হতে লাগল। তার জন্য তো এসব ঘটনা ঘটেছে, এসব ভেবে হৃদিতার নিজেই মধ্যেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগল, তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না? হৃদিতা করুণ সুরে বলে উঠল, আমার মনে হয় না যে ও আর গ্রামে আসবে। তানিশা। হৃদিতা কথাটা শুনো মাত্রই তার যেন নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপর ও কেন জানি তার অপেক্ষা থাকবে, হৃদিতা মনে মনে সিদ্ধান্তে উপনীত হল। এভাবে তাদের দিন কাটতে লাগল। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য কেউ বুঝে না, তেমনি রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়েই চলেছে। এইদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেব। কি বলো? শফিক সাহেবের স্ত্রী পারভিনা বেগম। রেহেনা আফা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছেন, বিয়ের কথাও বলছেন। শফিক সাহেব। ও তার মানে রেহেনা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনির বিয়ের কথা উঠেছে? পারভিনা বেগম। হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আফা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার অনেক পছন্দ, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহেনা আফার কথা শুনে তার প্রতিউত্তরে আমি শান্ত গলায় বললাম, আফা, আমি আগে আমার মেয়ের মতোটা শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? শফিক সাহেব তার পারভিনাকে উদ্দেশ্য করে বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকে জানাও সে কি মতো দেই। পারভিনা বেগম। হ্যাঁ, ভালো একটা কথা বলছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারভিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল, হৃদিতা। শফিক সাহেব। জি আব্বু, বলো। হৃদিতা। মা, আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কিন্তু এখানে তোমার মতো লাগবে, তাহলেই আমরা এ বিষয়ে এগুতে পারব। শফিক সাহেব। আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছ? হৃদিতা। সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের হৃদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বোধন আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি। শফিক সাহেব একটু বলে হেসে উঠল। শফিক সাহেব কথাটি হেসে খেলে বলেও হৃদিতার মনে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজের তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। হৃদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু, তুমি যদি জোর করে কাউরো কাছে বিয়েটা দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে হারাবে, এইটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে পারভিনাকে বেগমকে জিজ্ঞেস করল, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ে ব্যাপার একটু বললাম, আর এতেই আমি নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? হ্যাঁ শফিক সাহেব, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। পারভিনা বেগম। হ্যাঁ, সেটাই হয়তো হবে। শফিক সাহেব কিছু চিন্তা করে বলল। উপর দিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর ব্যাগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে, সেটা দেখেই রনি বলে উঠল, আরে দোস্ত, সবকিছু এভাবে গোছগাছ করে নিচ্ছিস কেন? আমি দোস্ত, আমার তো চাকরিটা হয়ে গেছে।
তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলছিলাম না, সে চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। তানবীর: সেখানে মানে কোথায় যাচ্ছিস? আমি চিটাগং। দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। তানবীর: নিশ্চুপ। আমি: আরে বন্ধু, মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকা এসে দেখে যাব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। তানবীর হাতে ব্যাগ নিয়ে বলল। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে। যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানবীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত, যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তানবীর: হ্যাঁ হ্যাঁ চাচ্ছি, চল। এই বলে তানবীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানবীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম। পিছন দিক থেকে তানবীর বলে উঠল, দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। তানবীর: না রে দোস্ত, তোকে ভুলব না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল, তারপর তানবীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগল, তোর বন্ধু চলে গেল, তাহলে তুই কেন এ বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হই না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে বললে উঠল, এই সব ছাচড়া লোকদের যতই বলি না কেন, তারা কখনোই সেটা কানে নিবে না। যত সব ছাচড়া আমার বাসায় থাকছে, তোকে শেষবারের মতো বলছি, কালে যেন আর এ বাসায় তোকে না দেখি। আরোহী: আরোহীর এমন ধারা কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা নাই জানা নাই, অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হই সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ। রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাতটি চেপে ধরাই তার হাত লাল হয়েছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। হাতটা ছাড় বলছি। আরোহী: আরোহীর কথায় রাগের ঘোর কাটল এবং সরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানবীর থাকায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আজ যেই তানবীর চলে গেল, এই সুযোগ আরোহী দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন এ বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলেও আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না। অপরদিকে আরোহী অবস্থা। আরোহী খেতে আই। আরোহীর মা: মা আজ আর খাবো না। আরোহী রেগে। আরোহী রেগে বলাতে তার মা কিছুটা আঁচ করতে পারে বলে উঠল, আরোহী রেগে আছিস কেন? কেউ কি কিছু বলছে তোকে? আরোহীর মা জিজ্ঞেস দৃষ্টিতে। মন চাচ্ছে ওই বদছেলেকে গিয়ে খুন করে ফেলি। কতবড় সাহস আমার হাত চেপে ধরে রাখে, এর প্রতিশোধ আমি ভালোভাবেই নিব। এমন টর্চার শুরু করব, এ বাসা থেকে 2 দিনেই পালিয়ে যেতে বাধ্য হবে। আরোহী এসব মনে মনে ভাবতেই আরোহীর মা বলে উঠল, আরোহী ঠিক আছিস মা? আরোহীর মা: হ্যাঁ ঠিকই তো আছি। আরোহী স্বাভাবিক হয়ে: কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস? কি ভাবছিস বলতো? আরোহী মা: কই কিছু না, তুমি খাবার রেডি করো গিয়ে, আমি খেতে যাচ্ছি। আরোহী বিষয়টাকে ধামাচাপা দিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, খেতে আই। আরোহীর মা এইটুকু বলে চলে গেল। আরোহী এমনিতেই রনিকে সহ্য করতে পারে না, তার উপর আজ যে ঘটনা ঘটে গেল, এতে তো আরোহী আরও ক্ষেপে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম।
এবং কাল যে ঘটনা ঘটেছে সেটা জন্য কেমন জানি অনুশোচনা হচ্ছে। আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করেনি। তাছাড়া আরোহী বদমেজাজি খিটখিটে তা তো আর অজানা না। তানবীরের সঙ্গে ও এই সেম ব্যবহারই করেছে। যাই হোক, আরোহীর কাছে একসময়ে সরি বলে নিবনি। এসব ভেবে খাবারের পর্ব শেষ করে রুমে তালা লাগিয়ে যখন বের হতে যাব এমন সময় আরোহী সামনে চলে দাঁড়ালো এবং তার হাত দুইটি পিছনে রেখে বলল, কই যাওয়া হচ্ছে শুনি আরোহী? আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। হাসি মুখে তার কথার উত্তর দিলাম, এই তো কাজে যাচ্ছি আমি। অহহ, চাকর গিরি করতে যাচ্ছেন বুঝি? আরোহী শয়তানি হাসি হেসে। আরোহীর এমন ধারা কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত হলাম। সাত সকালে আরোহী এমন অপমান করে কথা বলবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর নিজেকে সামলে নিয়ে আরোহীর কথার দিলাম, কর্ম কোনোটাই ছোট না। তাছাড়া আমি যথেষ্ট সৎ টাকা উপার্জন করি। চুরি করি তো আর খাই না আমি। চুপ, আরেকটা কথাও বলবি না। কালের ঘটনা কিন্তু আমি একটু ভুলিনি। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারেনি। আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি আরোহী। কালকের ঘটনার জন্য সরি। একে তো তানবীর চলে গেল, তার উপর আপনি আমাকে উল্টো পাল্টা কথা বলে রাগিয়ে দিলেন। তো রাগের ঘোরে এসব করে ফেলছি। সরি, আমার ভুল হয়ে গেছে। এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে যেতে দিন। এই বলে চলে আসতে যাবে এর মধ্যে আরোহী বলে উঠল, এমন ভাব ধরে বলছিস যেন অফিসে যাচ্ছিস। রেস্টুরেন্টে গিয়ে তো সারাদিন মানুষের চাকরগিরিই করবি। আরোহী খুঁজা মেরে বলল। নিশ্চুপ। আরোহীর কথাতে অনেকটা অপমানিতই হলাম। মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে? কিরে, সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে আরোহী। আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার ব্যবহার একটু ভালো না। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হই সেটা আপনি জানেনই না। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। এই বলে কাজে চলে গেলাম। কাজ করে বাসায় রাতে ফিরলাম। রুমের তালা খুলে ফ্রেশ হয়ে কিছু নিজের খাবার জন্য ডিম বাজি করে যখন একলোক ভাত মুখে দিব এমন সময় দরজার অপাশ থেকে টক টক আওয়াজ আসলো। তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি। আজ প্রায় এখানে 6 মাসের মতো আছি, কখনো আমার রুমে ধারের কাছেও আসেনি। বরং সবসময় আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, আর আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার হাত নিয়ে দাঁড়িয়ে আছে। ওই হেলো, আপনার জন্য মা খাবার পাঠিয়েছে, এই নিন। আরোহী টিফিন বক্সটি এগিয়ে বলল, আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন? আমি অনেকটাই অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমিই তো নিয়ে আসলাম আরোহী। আপনি তো আমাকে দেখতেই পারেন না, তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন? তাই বলছিলাম আর কি, আমি এত কথা বলতে পারবো না। এখন আপনি কি নিবেন? না নিলে বলেন, চলে যায় আরোহী। না থাক আন্টি, যখন খাবার পাঠিয়েছেন তো দিয়ে যান। আমি এটা খেলেই বুঝতে পারবি কত ধানে কত চাল। আরোহী খাবারের টিফিনটা হাতে বিড়বিড় করে বলল। কিছু বললেন? আমি না, কিছু না, খেয়ে নিন, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। সুতরাং এখনই খেয়ে নিন আরোহী। আচ্ছা ঠিক আছে। এই বলে খেতে শুরু করলাম। খাবারের কিছুটা মুখে দিতেই মাত্রা ছাড়া ঝাল অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে মুখটা পুড়ে ছাই হয়ে গেল। খাবারটা টেবিলে রেখেই ওয়াশরুম চলে গেলাম এবং অবিরাম পানি খেতে লাগলাম। এভাবে কিছুক্ষণ ওয়াশরুম থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে আরোহী এসে বলতে লাগল, কি খাওয়া শেষ? শয়তানির হাসি হেসে বলল। আরোহীর এই শয়তানি হাসি দেখে বুঝে ফেললাম যে কাজটা তারই।
তারপরও আরোহীকে বললাম, আন্টি মনে হই ঝাল একটু বেশিই দিয়ে ফেলছে। আমি ভুল ভাবছিস, ঝাল তো আমি দিয়েছি। মা দেইনি। আরোহী হেসে, আমি আগেই সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? আমি শত্রুতা শুধু তোর সঙ্গে না, এ বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গেই এমন দুর্ব্যবহার করব যাতে তারা এ বাসা ছাড়তে বাধ্য হই। কিন্তু তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানো চেষ্টা করছি, তারপর ও কেন যাচ্ছিস না বলতো? আরোহী, আর কটা দিন সময় দিন, এখান থেকে সত্যিই চলে যাব, তার আগে আমাকে তো আরেকটা বাসায় উঠতে হবে। অলরেডি বাসা খুঁজার মিশন শুরু করে ফেলছি, বাসাটা পেয়েই এখান থেকে চলে যাব। তাছাড়া আমার ও এখানে ভালো লাগছে না আপনার এই দুর্ব্যবহার শুনে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এখন থেকে বিদায় হন, তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করেই যাব। আরোহী এই বলে চলে গেল। এভাবে আরোহী এক এক সময় একভাবে আমাকে তাড়ানো চেষ্টা করেই চলছে, কিন্তু আমি তো যাচ্ছি না। প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকার ইচ্ছাটা একদমই নেই, তারপর ও আমাকে থাকতে হচ্ছে। বাসা পেলেই চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনতে আর ভালো লাগছে না। এভাবেই কেটে গেল 6টা মাস। একদিন বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, আমাদের বাসাতেই থাকছো অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময়ও নেই। তুমি যখন আছো তখন আড্ডা দেওয়াই যাবে, তার আগে একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আঙ্কেল, কি কথা আঙ্কেল? আমি কাল আরোহীর জন্মদিন, এই উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান করে পালন করি, তো এবার বছরেও কোনো ব্যতিক্রম করব না ভাবছি। আর হ্যাঁ, তুমি কিন্তু অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কেমন আঙ্কেল? জি আঙ্কেল, অবশ্যই থাকব। আমি একদিনেই পুরো বাড়িটা ডেকোরেশনের লাইটিং এর আলোয় আলোকিত করে ফেলছে, আর এইদিকেও আরেকটা বাসা পেয়েছি। তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব, তাদের এখানে আর থাকছি না। জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। সব জায়গায় আত্মীয় স্বজনে জমজমাট হয়ে আছে। আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরীদের মতো লাগছে। ও এমনিতেই অনেক সুন্দরী, তার উপর আজ একটু সেজেছে, এতেই তাকে অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে, আরোহী ও হাসি মুখে তাদের গিফট নিচ্ছে। তো আমি গিয়ে গিফটটা আরোহীর হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আমি কোনো ভাড়ায় টিয়াদের দেওয়া গিফট নেই না। আরোহী এই বলে সকলের সামনে গিফটটি ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। বাড়ি ভর্তি মেহমানের সামনে আরোহী আমাকে এতটা ছোট করবে সেটা আমি কল্পনাও করিনি। তারপর ফেলে দেওয়া গিফটটা হাতে নিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, গিফটটা না নিলে কোনো কষ্ট পেতাম না, কিন্তু বাড়ি ভরা মেহমানের সামনে এই অপমান করলেও পারতেন। এইটুকু বলে সেখানে থেকে রুমে এসে সবকিছু ব্যাগে গুজগাছ করতে লাগলাম। এইদিকে আরোহী নিজেই নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে। এতদিন রনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন, কখনো সবার সামনে অপমান অপদস্থ করেনি, কিন্তু আজ যেটা করল সেটা মোটেও ঠিক করেনি। তাছাড়া বাড়ি ভরা মেহমান, তারা আমাকে কি ভাবছে না না রনির সঙ্গের আমি মোটেও ঠিক করেনি। আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে, তার ভাবনার ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকিয়ে বলে উঠল, কিরে কেক কাটছিস না কেন? মেঘলা, হ্যাঁ কাটছি। আরোহী আরোহীর জন্মদিনের অনুষ্ঠান এভাবেই শেষ হয়ে গেল, কিন্তু রনিকে তার ত্রিসীমানায় দেখা গেল না। আরোহী ভাবছে আবার সে বেহাদের মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে। আরোহীর সে ধারণা ভুল প্রমাণিত হল। তাকে আর জন্মদিনের অনুষ্ঠানে ধারে কাছেও পাওয়া গেল না। এবার একটু বেশিই আরোহীর অনুশোচনা হতে লাগল। অনুষ্ঠান শেষে যে যার মতো চলে গেল।
আরোহী রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুই ভালো লাগছে না এসব ভেবে যাচ্ছে আরোহী হঠাৎ দরজায় টকটক আওয়াজে দরজা খুলে লক্ষ্য করল তার মা দাঁড়িয়ে আছে। তারপর আরোহী কিছুটা স্বাভাবিকভাবে বলে উঠল, মা কিছু বলবা? আরোহী, ছেলেটার সঙ্গে তখন এই মিসবিহেভটা না করলেও পারতি। তাছাড়া আমি এটাও জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারছিস না। মারে সব ছেলেরাই কিন্তু খারাপ হই না, ভালো মন্দ মিলেই ও মানুষ। কিন্তু একজন তোর সঙ্গে ভালোবাসায় চিট করেছে দেখে সব ছেলেদেরকে যে একই ভাববি সেটা কিন্তু ভুল। রনির কাছে গিয়ে সরি বলে নিস। এই কথাটা তখনই বলতাম কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছুই বলেনি। আরোহীর মা এই বলে তার রুমে চলে গেল। আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনেছিল, বলার মতো কোনো ভাষাই তার জানা নেই। কিছুক্ষণ পর আরোহী মনোহিত করল সরি বলে সবকিছু সমাধান করে নিবে, আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না। এসব ভেবে ছাদে চলে গেল একাকিত্ব থাকার জন্য। আরোহী সেখানে লক্ষ্য করল রনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। ইতিমধ্যে তার বলা ও শেষ পিছন ফিরে আরোহীকে দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরল। এমন সময় আরোহী বলে উঠল, রনি দাঁড়াও প্লিজ। আরোহী, অপমান করবেন নিশ্চয়ই। ছাদে আপনি আর আমি ছাড়া কেউ নাই দেখছি। একটা কাজ করেন, যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন, সেটাই ভালো হবে। যত যাই হক একটা মানুষ তো কারো অপমান সহ্য করে থাকবে না নিশ্চয়ই, এটাই তো ভাবছেন। আমি নিশ্চুপ। আরোহী, কালকেই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যদিও বাসাটা একটু আগেই পেয়েছিলাম আর সিদ্ধান্তও নিয়েছিলাম গিফটের মাধ্যমে আপনাকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগেই আপনি সেটা না দেখেই ছুঁড়ে ফেলে দিলেন আর বাড়ি ভরা মেহমানের সামনে আমাকে ছোট করলেন। আমি সরি। আরোহী করুণ সুরে বলে উঠল, সরি বলার আর কোনো দরকার নেই। সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলে রনি সেখান থেকে চলে গেল। এইদিকে আরোহী তার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলছে। সারারাত আরোহীর নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল, কিন্তু আজ রনিকে আর দেখতে পেল না। তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগল এবং রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল। সাত সকালে তালা লাগানো দেখে আরোহী তার মাকে জিজ্ঞেস করল, মা, রনির রুমে তালা লাগানো কেন? আরোহী, রনি কাল রাতেই এই বাসা ছেড়ে অন্য কোনো বাসায় উঠেছে। আরোহীর মা, কি রাতেই চলে গিয়েছে? আরোহী অনেকটা অবাক হয়ে, হ্যারে, রাতে রনি এসে আমাকে বলল যে তুই নাকি কোনো ভাড়ায় টিয়ারা থাকুক সেটা চাস না, সেজন্য রনি চলে গেল। যদিও আমি রনিকে বলেছি, বাবা তুমি থাকো, সমস্যা নাই, আমি আরোহীকে বুঝিয়ে বলবো নে। সে আমার কথার প্রত্যুত্তরে শুধু বলল, আন্টি সমস্যা নেই, আরেকটা রুম ম্যানেজ করে ফেলছি, সেখানে আমার বন্ধুরাও আছে, তো সেখানেই যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, গত মাসের বাসা ভাড়া নিন। এই বলে বকেয়া বাসা ভাড়া পরিশোধ করে সে চলে গেল। চাইলে আটকাতে পারতাম, কিন্তু তোর কথা ভেবে রনিকে আর আটকালাম না। আর হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি, এখন থেকে ওই রুমটা তালা লাগানোই থাকবে। আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস। আরোহীর মা। আরোহী তার মার কথার উত্তর না দিয়ে রুমে দরজা আটকিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়তে লাগল। আর সেটা কেন পড়তে লাগল সে উত্তর আরোহী কোনোভাবেই মিলাতে পারছে না। অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তার যদি আচরণ ভালো থাকত তাহলে হয়তো এতদিনে তাকে ভালোবেসে ফেলতাম। কিন্তু তার যে ব্যবহার, এতে কোনো ছেলেই তাকে ভালোবাসবে তো দূরের বিষয়ে, তার ধারের কাছেই কেউ ঘেঁষবে না। তাছাড়া আমি কেন এসব ভাবছি?
তাদের বাসা ছেড়ে এখানে আসায় আমার তো একটা বিষয়ে ভালোই হয়েছে। কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না। কিন্তু এ বাসা থেকে আরোহীদের বাসা বেশি তো একটা দূরে না, মাঝে মধ্যে অকারণেই দেখা। আর দেখা হলে বাকি ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে। আমি এভাবেই রনির ছন্নছাড়া জীবন কাটছে। কথায় আছে না, সময় যখন খারাপ যায় তখন সব দিকেই যায়। তেমনি রনির সময়ে তাই হচ্ছে। যাকে 2টা বছর ভালোবেসে গেল সে ও তাকে বুঝতে পারল না। ভুল বুঝে ইভটিজিং এর শাস্তি দিল। যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে তারা রক্তের কেউ না। এই পৃথিবীতে মানুষের জনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে তার আপনজন নাই বলেই চলে। একদিক থেকে রনির একাকিত্ব জীবন ভালোই চলছে। কষ্টের হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না। এখন সব কিছুতেই যেন তার মানানসই হয়ে উঠেছে। এখন তার একটাই লক্ষ্য, পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে। এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলছে। চলুন তাহলে এবার গল্পের বর্তমানে আসা যাক। কলেজে অ্যাডমিন হলেও তেমন একটা কলেজে যাওয়া হয়নি। তো রেডি হয়ে কলেজে চলে আসলাম। অ্যাডমিন হওয়ার 2 মাস পর আজ কলেজে আসলাম। চারদিকে কলেজমেন্টদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে। তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং স্যার সালাম নিয়ে বলে উঠল, কি ব্যাপার রনি, 2 মাস আগে অ্যাডমিন হয়ে গেলা অথচ 2 মাসের মধ্যে একদিন ও কলেজে আসলা না। আজ কি ভেবে আসছো? প্রিন্সিপাল স্যার, স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না। এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে। আমি এত সহজেই যদি ছাত্রদের চেহারা ভুলে যায় তাহলে তো আমার প্রতিষ্ঠান অল্পতেই লাটে উঠবে। সুতরাং আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না যে অল্পতেই ছাত্রদের কথা ভুলে যাব। তাছাড়া আমার স্মৃতিশক্তি এখনো অনেক ভালো আছে, যাকে একবার দেখি তাকে আর দ্বিতীয়বার চিনতে অসুবিধা হই না। এখন থেকে তোমাকে কিন্তু ক্লাসে নিয়মিত আসতে হবে। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বেশি একটা কিন্তু সময় নেই। প্রিন্সিপাল স্যার, জি স্যার, অবশ্যই আসব। আমি কলেজে প্রথম দিন ক্লাসেই বেশ কয়েকটা বন্ধু পেয়ে গেলাম। প্রথম দিন ক্লাসেই ভালোই মজা হলো। কলেজ শেষে রাস্তায় এসে ফোনে নিউজ ফিড দেখছিলাম, হঠাৎ পরিচিত কণ্ঠ আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 2 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করেনি। নিশ্চয়ই আরোহী এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগল, চলবে।